অন্য দিনের তুলনায় আজ ব্যাংকে ভিড় খানিকটা কম, হয়তো সপ্তাহের প্রথম শনিবার বলে। ফার্স্ট আওয়ারে খানিকটা ভিড় থাকলেও ৩টের পর থেকে ব্যাংকে তেমন ভিড় না থাকায় মোবাইলে কাগজ পড়ছিলাম। একজন কাস্টমার কাজ মিটিয়ে চলে যাওয়ার সময় ব্যাংকের দরজাটা টান দিয়ে খুলতেই ক্যাচ করে একটা আওয়াজ হলো। সেদিকে তাকালে ব্যাংকের ঘড়ির দিকে চোখ পড়ল, দেখলাম ৩:৫৫। তখনই মনে হলো ১৫ দিন পর কাজের দিদির ছেলে গোপালের পরীক্ষা। ব্যাংক থেকে ফিরে সন্ধ্যের পর প্রতিদিন তাকে পড়াই। গোপাল অঙ্কেতে একটু কাঁচা বলে এখন কদিন অঙ্কের ওপর জোর দিয়েছি, তাই বসে কাগজ পড়ে সময় নষ্ট না করে বরং বাড়ি গিয়ে কাজের দিদির ছেলেটাকে নিয়ে অঙ্ক কষালে ওর হয়তো রেজাল্টটা ভালো হতে পারে ভেবে সব গুছিয়ে ব্যাংক থেকে যখন বেরোলাম তখন ৪:০৫। চাপাডালির মোড় থেকে একটু হেঁটে স্টেশনে যাওয়ার একটা রানিং টোটো পেয়ে তাতে উঠে ৪:১৫ নাগাদ বারাসাত স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম ৪:২৫-এর হাসনাবাদ লোকালটা ধরব বলে। আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয় কিনা সেদিকে কান রেখে প্ল্যাটফর্মে দাঁড়ানো মানুষগুলোকে দেখছি আর ভাবছি। এই ক্যানিং বারাসাত লোকালটা বারাসাত থেকে আবার হাসনাবাদ যায় বলে ট্রেনটায় এমনিতেই বেশ ভিড় থাকে। তার ওপর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকগুলো সবাই যদি ওঠে তাহলে বসার জায়গা পাবো কি? ঠিক তখনই চোখ দুটো আটকে গেল ১০ বছর আগের আমার খুব পরিচিত একজনের মুখের চেহারার সাথে হুবহু মিল দেখে। বুকের স্পন্দনটা বেড়ে গেল। সে আমার থেকে ১০-১৫ হাত দূরে সাদা কাপড়ের উপর সাদা রঙের এয়ার হোস্টেস ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে। সাধারণত এই রকম জামাকাপড় কোর্টের মহিলা উকিলরা পরেন, আর আমি যাকে চিনতাম তার বাবাও একজন উকিল ছিলেন। দুরু দুরু বুকে সেদিকে আস্তে আস্তে এগিয়ে গিয়ে তার পাশে দাঁড়িয়ে বললাম, আপনি তপতি না? আমার দিকে ফিরে বিস্ময়ের ঘোর কাটিয়ে এসে বলল, সুদীপ্ত, তুই এতদিন কোথায় ছিলিস? আমি তখন তপতির দিকে তাকিয়ে মিটিমিটি ফাঁসছি আর ভাবছি। তপতি আগের থেকে একটু ভারী হয়েছে ঠিকই, কিন্তু তাতে আরও সুন্দর লাগছে ওকে। তপতি যেখানে দাঁড়িয়েছিল সেখান থেকে আমার হাত ধরে সরিয়ে এনে ৫ নম্বর প্ল্যাটফর্মের পাশে দাঁড় করিয়ে আমাকে গলা জড়িয়ে ধরে বলল, ওহ সুদীপ্ত, তোকে দেখে যে কি ভালো লাগছে, তুই আছিস কেমন? ভালো আছি। ওরে ছাড়, লোকে হাঁ করে দেখছে বলে বললাম, তুই দেখছি এখনো সেই টিনেজেই রয়ে গেছিস। আমাকে ছেড়ে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে বাদ দে তো, যারা দেখছে তাদের দেখতে দে। তোর সঙ্গে যে আমার দেখা হবে এটা আমার বিশ্বাস ছিল, কিন্তু এইভাবে এটা কখনো ভাবিনি বলে তপতি বলল, ১১ বছর পর তুই আমাকে চিনলি কি করে? আমি তো আগের থেকে মোটা হয়েছি। কোথায় মোটা হয়েছিস, বরং বলতে পারিস আগে বড্ড রোগা ছিলিস, এখন একদম পারফেক্ট হয়েছিস বলে বললাম, তোর মুখখানা কি কোনোদিন আমি ভুলতে পারি? আমার জন্যে তুই এত কিছু করেছিলিস আর আমি শেষ পর্যন্ত তোর বিশ্বাসের মর্যাদা রাখতে পারিনি বলে তপতির সামনে হাত জোর করে বললাম, পারলে আমাকে ক্ষমা করে দিস। আসলে তখন আমার পরিবেশ পরিস্থিতি, এমনকি বাড়ির অবস্থা ভালো ছিল না। নিজে কোনোদিন এই পৃথিবীর বুকে একটা পা রাখার জায়গা পাবো কিনা সেটাও জানতাম না। তার মধ্যে তোর মতো একটা মেয়েকে আমার সাথে জড়িয়ে রাখলে তাতে তোরও যেমন ক্ষতি হতো, আমার তো হতোই। তপতি আমার হাত দুটো নিচে নামিয়ে দিয়ে বলল, ক্ষমা চাওয়ার মতো কোনো কাজ কিন্তু তুই করিসনি। সেদিন তুই যেটা করেছিলিস সেটা তুই বলেই করতে পেরেছিলিস। তোর জায়গায় অন্য কেউ হলে হয়তো ওই বয়সে ভুলটা করেই ফেলত বলে তপতি বলল, তবে সেদিন তোর উপর আমার খুব অভিমান হয়েছিল এই ভেবে। আমার লেখা চিঠিটা তুই আমার বাবার হাতে দিলি কি করে? যদি একান্তই তুই আমাকে ভালো না বাসতিস তাহলে চিঠিটা আমার বাবার হাতে না দিয়ে আমাকে ফেরত দিলে তো পারতিস। সেটা হয়তো আমি পারতাম, তবে সেদিন তোর বাবার হাতে চিঠিটা দিয়েছিলাম তোর ভবিষ্যতের কথা ভেবে, যাতে তুই আমাকে ভুল বুঝে মন থেকে সরিয়ে দিয়ে নিজের ক্যারিয়ারের উপর নজর দিতে পারিস বলে। ভালো তোকে বাঁচতাম কিনা ওই বয়সে তখন বুঝতে না পারলেও তোকে আমার খুব ভালো লাগত। তোর অনুপস্থিতি আমার চোখ দুটো তোকে খুঁজে বেড়াত, তাই তোর কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাইনি। তাছাড়া কমবেশি আমার সমস্যার কথা তুই তো সব জানতিস, তাই দিদির বাড়ি পড়ে না থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে আমার মায়ের কাছে নিজেদের বাড়ি বসিরহাটে চলে গিয়ে টিউশনি করে আমি আমার পড়াশোনাটা শেষ করেছিলাম। কেন, দিদির ওখানে তো থাকতিস, তাহলে সেখানে থেকে কলেজে ভর্তি হলি না কেন বলে তপতি বলল, এখন তুই কি করছিস? বরাবরই বিদির নিজের অনেক সমস্যা ছিল। চাকরির জন্য জামাইবাবুকে বাইরে থাকতে হতো বলে দিদিকে সব সামলাতে হতো। তার ওপর 2 মেয়ে 1 ছেলে নিয়ে দিদি পেরে উঠছিলেন না, তাই আমি বাধ্য হয়ে মার কাছে চলে গিয়েছিলাম বলে বললাম, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কথা বলার থেকে চল না কোথাও গিয়ে বসি।
তোর বসিরহাটের ট্রেন তো ঢুকছে বলে তপতি বলল। বাড়ি যেতে দেরি হলে তোর বউ কিছু বলবে না? বউ থাকলে তো কিছু বলবে, সেদিক দিয়ে আমি নিশ্চিন্ত বলে বললাম। স্কুল লাইফের শেষ 2 বছর তুই তো সবসময় আমাকে আগলে রাখতিস, এটা ওটা কিনে দিতিস, খাওয়াতিস। চল না আজ তোকে কিছু খাওয়াই। ভয় নেই, এখন আমার কাছে টাকা আছে, আমি এখন ব্যাংকে চাকরি করি বলে হেসে বললাম। অবশ্য তোর ছেলেপিলের জন্য বাড়িতে যেতে যদি তাড়া না থাকে। তপতি সে কথার কোনো উত্তর না দিয়ে সামান্য একটু হেসে বলল, চল যাই। ব্রিজে উঠতে উঠতে বললাম, স্বপন, রমা, উত্তম, পিয়ালিদের সঙ্গে কোনো যোগাযোগ আছে তোর? একমাত্র তুই ছাড়া সবার সাথে যোগাযোগ ছিল, বা এখনও আছে বলে তপতি বলল। উত্তম আর রমা কলেজে পড়তে পড়তে বিয়ে করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা টেকেনি। 2 বছর যেতে না যেতে ওদের ডিভোর্স হয়ে গেছে। কি ওদের তো দুজনের খুব মিল ছিল বলে বললাম। ডিভোর্স হলো কেন? কী জন্য ডিভোর্স হয়েছে সেটা রমা বা উত্তম কখনো বলেনি, তবে রমা এখন একজন প্রমোটারের বউ আর উত্তমও একজন নার্সকে বিয়ে করে ভালোই আছে। যাক, ভালো থাকলেই ভালো। ওদের ফোন নাম্বারগুলো দিস বলে বললাম। থানার আগে কটা বড় বড় রেস্টুরেন্ট আছে, চল ওই দিকটাই যাই। তাহলে কোর্টের মধ্যে দিয়ে চল বলে তপতি বলল। তোর মা এখন কেমন আছেন? কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললাম, মা নেই, 4 বছর আগে মারা গেছেন। হাঁটতে হাঁটতে তপতি আমার দিকে একবার তাকালো, তারপর দৃষ্টি ঘুরিয়ে রাস্তার দিকে তাকিয়ে বলল, তোর দাদা বৌদি আসে? মা বেঁচে থাকতে মাঝে মধ্যে আসত, মারা যাওয়ার পর শ্রাদ্ধের কাজকর্ম মিটিয়ে সেই গেছে আর আসেনি বলে বললাম। বাদ দেও সব, চল এই রেস্টুরেন্টটায় ঢুকি। রেস্টুরেন্টে ঢুকে মেনু কার্ড দেখে বললাম, তুই তোর পছন্দ মতো অর্ডার কর। তপতি বলল, আমার পছন্দ করা খাবার তুই খাবি? একটা সময় তোর পছন্দের খাবারই তো খেতাম বলে বললাম। আগে তোর পছন্দের খাবার বলতে তো মোগলাই, এগরোল আর চাউমিন ছিল, এখনও কি ওগুলো খাস? তপতি হেসে বলল, সত্যি তখনকার দিনগুলো কত সুন্দর ছিল বলে বলল, না এখন আর ওসব খাই না। বললাম, তাহলে তোর যা ভালো লাগে তাই অর্ডার কর। তপতি 2 বেবিকর্ন চিকেন স্যুপ অর্ডার দিয়ে বলল, তোর মনে আছে উচ্চ মাধ্যমিকের 3 মাস আগে তোর সেই মোগলাই খাওয়াবার ডেটের কথা? মনে আবার থাকবে না, সেদিন তুই 400 টাকা আমার পকেটে গুজে দিয়েছিলিস বলে বন্ধুদের কাছে তোর দয়ায় মানটা বেঁচেছিল। সে কি রে, তুই দয়া বলছিস কেন? আমি তো তোকে ভালোবাসতাম না, মানে তোর ব্যাপারটা সব জানতাম বলে অন্য বন্ধুদের কাছে তোকে খেলো হতে কখনো দেইনি বলে তপতি বলতে লাগল। সেদিন স্কুল ছুটির পর স্বপনরা যখন সবাই মিলে তোকে ধরে আগামীকাল স্কুল ছুটির পর আমাদের সবাইকে মোগলাই খাওয়াতে হবে বলল, তখন তোর মুখের চেহারাটা কেমন হয়েছিল মনে আছে? তোর কথা মতো যেখানে মাসে 100 টাকা হাত খরচ পেতিস, সেখানে 400 টাকা খরচ তুই কি করে করবি এইসব হয়তো ভাবছিলিস। আগে যেহেতু তোর কাছে তোর বাড়ির অবস্থা শুনেছিলাম, কিভাবে তোর দাদা চাকরি পেয়ে বিয়ে করে তোদের ছেড়ে চলে গিয়েছিল, তারপর তোর পড়াশোনা যাতে বন্ধ না হয় তোর দিদি তোকে তার কাছে নিয়ে এসে আমাদের স্কুলে ভর্তি করিয়ে দিয়েছিলেন। একে পড়াশোনায় ভালো ছিলিস, তার উপর খুব শান্ত স্বভাব ছিল তোর, যেটা দেখে আমার ভালো লেগেছিল, তাই তো তোর সাথে বন্ধুত্ব করেছিলাম। তারপর এক এক করে স্বপনরা সবাই এসেছিল। স্বপনরা প্রথম থেকেই দেখত তুই আমাদের গ্রুপটার সাথে ঘুরিস, খাওয়া দাওয়া করিস, অথচ তোর কোনো পয়সা খরচ হয় না। তাই তো সেদিন স্বপনরা প্ল্যান করে বলেছিল, সুদীপ তোকে আমরা একদিনও খরচ করাইনি, এবার আমাদের সবার স্কুল লাইফের লাস্ট খরচটা সুদীপ্ত করুক। আমিও মনে মনে চেয়েছিলাম লাস্ট প্রোগ্রামটা তুই কর, টাকা যা লাগে আমি দেব, যাতে পরবর্তীকালে কারুর কাছে তোকে কথা শুনতে না হয়। একটু বলে রাখা দরকার, আমরা স্কুলের বন্ধুরা ছিলাম 11 জনের গ্রুপ। প্রত্যেক মাসে 1-2বার বন্ধুরা একত্রিত হয়ে কোনোদিন এগরোল, না হয় মোগলাই অথবা চাউমিন খেতাম। ঘুরে ফিরে আমারও পালা আসত, কিন্তু প্রত্যেকবারই তপতি সেটা সামাল দিয়ে দিত। পকেটে খরচ করবার মতো টাকা নেই ভেবে আমি ওদের সাথে যেতে না চাইলেও তপতি আমাকে জোর করে নিয়ে যেত, কারণ সে আমার ব্যাপারটা জানত। আর এও জানত আমি কেন আমাদের নিজেদের বাড়ি ছেড়ে দিদির বাড়ি থেকে পড়াশোনা করতাম, আর খরচ করবার মতো টাকা আমার কাছে কেন থাকত না।
মোগলাই খাওয়ানোর ডেটের কথা শুনে সেদিন যখন আমার গলা শুকিয়ে কাঠ কপাল ঘামছিল, তখন তপতি আমার পাশে বসে কথা বলতে বলতে অন্য বন্ধুদের অজান্তে 400 টাকা আমার বুক পকেটে ঢুকিয়ে দিয়ে বলেছিল, টেনশন করছিস কেন, আমি আছি তো। শেষ পর্যন্ত তুই সেদিন সবাইকে খাইয়ে নিজের আর আমার মানটা বাঁচিয়েছিলিস। একজন এসে স্যুপ দুটো টেবিলে দিয়ে গেলে 1 চামচ মুখে দিয়ে বললাম, বাহ, দারুণ খেতে তো। তপতি হেসে বলল, আজও তুই আমার অর্ডার করা খাবার পছন্দ করলি। বললাম, শুধু খাবার? মনে আছে তোর সেই সোয়েটারের কথা? আমার ভালো কোনো সোয়েটার ছিল না বলে তুই আমাকে সঙ্গে করে শ্রীগুরুতে নিয়ে গিয়ে কি সুন্দর একটা সোয়েটার কিনে দিয়েছিলিস। জানিস, সেই সোয়েটারটা এখন একটু ছোট হয়ে গেছে, তবু শীতের সময় জামার ভিতরে পরি, পরে আবার সুন্দর করে গুছিয়ে রাখি। তপতি বলল, 11 বছর আগের সেই সোয়েটার ছোট হয়ে যাওয়া সত্ত্বেও এখনও তুই পরিস, আবার তারে গুছিয়ে রাখিস কেন? স্যুপ খেতে খেতে বললাম, কেন জানি না, তবে তোর দেওয়া প্রথম উপহার ছিল ওই সোয়েটারটা, যেটা আমার কাছে ওই সময় ছিল অনেক বেশি মূল্যবান। তাছাড়া সোয়েটারটা গায়ে থাকলে মনে হয় তুই আমার সাথে আছিস, সেই জন্যই ওটা ছোট হয়ে গেলেও শীতকালে পরি। বলে প্রসঙ্গ ঘোরানোর জন্য বললাম, তোর হাজব্যান্ড কি করেন? তপতি স্যুপের চামচটা প্লেটের উপরে রেখে বলল, না রে, বিয়েটা আর করা হয়নি। কথাটা শুনে মুখ ফসকে বলে ফেললাম, বিয়ে করিসনি কেন? তাহলে আজও কি আমাকে ভালোবাসিস? কিছু না বলে তপতি কেমন যেন একটা দৃষ্টি মেলে তাকালো। তখন আমি বলে চলেছি, তাহলে তুই আমার সেই স্কুল লাইফের মতো গার্জিয়ান হয়ে যা, আমি তোর ছায়া হয়ে থাকি। তপতি অবাক হয়ে বলল, গার্জিয়ান ছায়া, এসবের মানে কি? ছায়া মানে ছায়া, আর গার্জিয়ান মানে বলে বললাম, দেখ, একদিন তো তুই নিজেই চিঠি লিখে বলেছিলিস, যদিও তখন আমরা টিনেজে ছিলাম, তার ওপর আমার নিজেরই সংশয় ছিল নিজের ভবিষ্যতের ওপর, বলে তোকে জড়াতে চাইনি। এখন আমার মা আর বেঁচে নেই, আমি একা ওই বসিরহাটে বাবার বাড়িতেই থাকি। একজন কাজের দিদি আছেন, তিনি আমার সব কিছু করে দেন। নিজের দিদি যদিও মাথার ওপর আছেন, কিন্তু সেও খুব একটা ভালো নেই, সে তো তুই আগেই জানতিস। চাকরি পাওয়ার পর থেকে প্রতি মাসে দিদির বাড়িতে গিয়ে দিদির হাতে কিছু টাকা দিয়ে আসি। এই মুহূর্তে আমি একা, সেই অর্থে আমার কোনো গার্জিয়ান নেই। তুই বিয়ে করিসনি শুনে তো সেই চিঠির কথা ভেবে মনের সুপ্ত বাসনাটা জেগে উঠল, তাই বলে ফেললাম। সত্যি কথা বলতে কি, তোর মতো একজনের ছায়া হয়ে থাকতে পারলে আমার আর অন্য কোনো গার্জিয়ানের দরকার হবে না, কারণ মার পরে একমাত্র দিদি আর তুই আমার ব্যথা যন্ত্রণাটা বুঝতিস। তপতি স্যুপের চামচে স্যুপ তুলে মুখে নিতে যাচ্ছিল, সেটা না নিয়ে স্যুপ সমেত চামচটা বাটিতে রেখে বলল, আমার গার্জিয়ান আমার বাবা, তিনি এখনও বেঁচে আছেন। সেই 11 বছর আগের মতো সাহস যদি তোর এখনও থেকে থাকে, তাহলে আমার দেওয়া চিঠিটা সেদিন যেমন বাবার হাতে দিয়েছিলিস, তেমনি আজ নিজে গিয়ে বাবার সাথে কথা বল, দেখ বাবা কি বলেন। ওরে বাবা, বলে বললাম, সেদিন গিয়েছিলাম আমার থেকে তোকে বাঁচাবার জন্য, তখন আমার সাহস বলার যাই বল, তোর বাবাকে তো ভয় পাওয়ার কিছু ছিল না, বরং পরীক্ষার আগে স্কুলের শেষ দিন তোর ওইসব আবোল তাবোল লেখা, আমি তোকে ভালোবাসি, তুই কেন নিজেকে গুটিয়ে রাখিস, প্রয়োজন হয় আমি তোর পড়াশুনোর সমস্ত খরচ বহন করব, তুই শুধু একবার বল আমাকে ভালোবাসিস, চিঠি পেয়ে আমার মতো একটা চালচুলোহীন ছেলের পিছু ছাড়াতে তোর বাবাকে বলেছিলাম। সেটা নিশ্চয়ই সেদিন ওই উকিলবাবু বুঝেছিলেন, কিন্তু তুই যা বলছিস তাতে তো ওনার কাছে গিয়ে তোকে চাইতে হবে। সেদিনের সঙ্গে আজকের চাওয়াটার মধ্যে অনেক ফারাক, তুই বুঝতে পারছিস না কেন? বলে বললাম, দেখ, আমি তো এখন চাকরি করি, তুইও বিয়ে করিসনি, তাহলে তুই তোর বাবাকে বলে কয়ে রাজি করা। সেদিনের ব্যাপারটা ছিল অন্য, সেদিন তোকে কিছু বললে তুই আমার কথা শুনতিস না, উল্টে তুই যেটা চাইছিলিস সেটাই করে ছাড়তিস। সেই জন্যেই তোর বাবার কাছে গিয়েছিলাম, যাতে তুই সেটা করতে না পারিস। সেবার চিঠিটা তোর বাবার হাতে দিয়েই পালিয়ে এসেছিলাম, এবার গেলে কিন্তু শিওর তোর বাবা আমার নামে কোনো মামলা ঠুকে দেবেন। তপতি হেসে বলল, তাহলে আমার আর তোর মতো ভীতুর গার্জিয়ান হওয়া হলো না। ভীতু বলিস না আমাকে, বলে বললাম, তোর ভালো চেয়েছিলাম বলে সেদিন তোকে আমার সাথে জড়াইনি, কিন্তু আজ তো পরিস্থিতি অন্যরকম, এখন আমি আমার বউবাচ্চার দায়িত্ব নিতে নিশ্চয়ই পিছপা হব না। বলে স্যুপ খাওয়া শেষ করে চামচটা প্লেটের ওপর রেখে ন্যাপকিন দিয়ে মুখ মুছে বললাম, আমার বয়স মনে হয় 28-29 হবে, তোরও হয়তো তাই। স্যুপ মুখে দিয়ে তপতি বলল, চাকরি করছিস যখন তুই এখনো বিয়ে করিসনি কেন? বিয়ে করিনি কারণ তোর মতো একটা মেয়ের সাথে প্রতারণা করেছিলাম, সেটা আমি ভুলতে পারিনি। যদিও সেটা আমার সমস্যা, কিন্তু তুই একটা মেয়ে, দেখতেও সুন্দর, তার উপর একজন নামকরা উকিল কন্যা হয়ে বিয়ে করিসনি কেন? তপতি স্যুপ খেতে খেতে বলল, সেই উকিল কন্যা কিন্তু এখন উকিল, রীতিমতো আমার ভালো প্র্যাকটিস আছে এই বারাসাত কোর্টেই।
আমার কিন্তু তোকে স্টেশনে প্রথম দেখেই মনে হয়েছিল তুই বোধহয় উকিল বলে বললাম, অসহায় ক্লায়েন্টদের সাথে পারলে একটু ভালো ব্যবহার করিস। ওটা করে থাকি বলে তপতি খাওয়া শেষ করে আমার দিকে তাকিয়ে ন্যাপকিন দিয়ে মুখটা মুছে সেটা প্লেটের ওপর রেখে বলল, বিয়ে কেন আমি করিনি সেটা তুই বুঝবি না। বলে ওয়েটারের কাছে বিল চেয়ে নিজের ব্যাগ থেকে টাকা বার করে দিচ্ছে দেখে আপত্তি করে বললাম, আরে দামটা আমি দেব বলে তো তোকে নিয়ে এলাম। তপতি বলল, একটু আগে তুই বললি না আমি তোর গার্জিয়ান হব কিনা, তাহলে গার্জিয়ান থাকতে তুই টাকা দিবি কেন? বলে টাকা বার করে বিলের সঙ্গে রেখে বলল, চল তোকে এখন আমার বাবার কাছে নিয়ে যাব, বাবার সামনে দাঁড়িয়ে বলবি আপনার মেয়েকে আমি আমার গার্জিয়ান করতে চাই, আর দয়া করে বাবার সামনে যেন তুই তুকারি করবি না। তপতির দিকে তাকিয়ে হাসছি দেখে তপতি বলল, কি হলো, হাসছিস কেন? আজ যদি তোর সঙ্গে আমার দেখা না হতো বলেই চেয়ার থেকে উঠে সরি বলে বললাম, তোমার সাথে। তপতি কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর বলল, এলএলবি করে বেরোবার পর বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখা শুরু করেছিলেন, তখনই আপত্তি করে বলেছিলাম বিয়ে আমি এখন করব না। বিয়ে করে বাবার সাথে আমার মতবিরোধ হলেও আমার বিশ্বাস ছিল একদিন না একদিন আমি যাকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম তার সাথে আমার দেখা হবেই। বলে তপতি বলল, প্রথম ভালোবাসা ভোলা যায় না, আমিও ভুলতে পারিনি, চলো। প্রিয় বন্ধুরা, এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ। গল্পটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম নিত্য নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।